আস্তে আস্তে ওরা সবাই চলে গেল। জায়গাটা হঠাৎ করেই যেন ভয়ঙ্কর নির্জন হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল একটু আগে অব্দিও, কিন্তু এখন সব স্তব্ধ হয়ে গেছে। রাখাল একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের পাটা তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। পা দুটো যেন সত্যি মাটির মধ্যে একদম গেঁড়ে গেছে। রাখালের মনে হলো পিছন থেকে একটা ঝোড়ো হাওয়া এসে তাকে ধাক্কা দিয়ে গেল। রাখাল সামনের দিকে মুখ থুবড়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। মনে হচ্ছে কারা যেন তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রাখাল কাউকে দেখতে পাচ্ছে না, শুধু মাঝে মাঝে একটা অদ্ভুত স্পর্শ অনুভব করছে। মনে হচ্ছে কার যেন একটা হাত ঠিক তার কানের পাশ দিয়ে চলে গেল, কখনো আবার কাঁধটা ছুঁয়ে বেরিয়ে এলো। রাখাল ভুরু কুঁচকে দেখার চেষ্টা করলো, কিন্তু অশরীরীদের যে দেখা যায় না। আর একবার নিজের পাটা মাটি থেকে তোলার ব্যর্থ চেষ্টা করে রাখাল এবার চেঁচিয়ে উঠল, লজ্জা করে না আপনাদের? এত বড় একখানা মাঠ পড়ে আছে আর আপনারা চাষ করতে দেন না, আগলে রেখে দিয়েছেন মাটিখানা। যে সাহেব আপনাদের মেরেছিল সে তো কবে মরে গেছে। এ দেশে আর কোনো সাহেব নেই। মাটি এখন আমাদের মাটি, এখন আর আমাদের মাটি থেকে আমাদের কেউ তাড়াবে না। কেন কেন আপনারা এমন করেন? আমাদের চ্যানেলের প্রতিটি গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি প্রেস করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে দেবশ্রী ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প, চামর দিঘির মাঠ। শুরু হচ্ছে আজকের গল্প। না গো সাহেব, দাদন নিবনি সাহেব। সাহেব গো, নীলকে তো পেট ভরবে নি গো সাহেব। ধান ফলাতে হবি, ধান ফলাতে হবি, নইলে যে ছেলে মেয়েদের মুখে কি তুলতে পারবো নি সাহেব। ধান না ফলালি খাবো কি? চাবুক খাবে। হাউজন সাহেবের এই একটাই উত্তর হয়, দাদন নিয়ে নীল চাষ করবে চাষিরা, নইলে মরবে, চাবুক খেয়ে মরবে। সে রাতে মরতেই হয়েছিল চামর দিঘির মাঠের চাষিদের। হাবুল, জগাই, কানন আর সুখেন একের পর এক চাষির খোলা পিঠের উপর চলল হাউজন সাহেবের চাবুক। লোকে বলে রক্ত দেখলে হাউজন সাহেব নাকি পাগলা হয়ে ওঠে। আরো আরো রক্ত দেখতে মন চায় তার। তাই একের পর এক চাবুক চলতে লাগলো সপাং সপাং, একবার এর পিঠে আর একবার ওর পিঠে। যতক্ষণ না চারটে শরীর নিথর হয়ে পড়ে গেল, ততক্ষণ এভাবেই চলতে লাগলো অত্যাচার। একটা সময় চারজনের শরীরই শান্ত হয়ে গেল, শুধু ঠোঁটটা বোধহয় একটু একটু নড়ছে। স্পষ্ট করে দেখা যাচ্ছে না কিছু। খুব কাছে গিয়ে কেউ খেয়াল করলে দেখবে ঠোঁটটা একটু নড়ছে। ওরা বলছে, দাদন নিব না সাহেব, ছেলেপুলেগুলি খেতে পাবে না গো সাহেব। এতক্ষণ ধরে চাবুক মেরে মেরে ক্লান্ত হয়ে গেছেন হাউজন সাহেব। এই কালো ভারতীয়গুলো যেন মরেও মরে না, মাটি কামড়ে পড়ে আছে সবকটা। তবে সাহেব ভেবে দেখলেন যা অবস্থা তিনি করেছেন তাতে আর বেশিক্ষণ এই দেহগুলোতে প্রাণ থাকবে না, আর এদের এইভাবে এখানে ফেলে রাখলে তো নয়ই। একটা বেশ বড় সড়ো ভিড় একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। চোখের জল গড়িয়ে গড়িয়ে বুক অব্দি নেমে আসছিল। হাতের শিরাগুলো মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছিল। তবু লোকগুলোর করার কিছু নেই। একটা আওয়াজ তুললে আজ সকলের অবস্থা ওই হাবুল, জগাই, কানন আর সুখেনের মতো হবে। হাউজন সাহেব এক দৃষ্টে সেই আধমরা লোকগুলোর দিকে তাকিয়ে বললেন, এগুলো এখানে এইভাবেই পড়িয়া থাকিবে। তোমরা কেউ যদি একবার ইহাদের টাচ করিয়াছ, তো তোমাদের হাত আমি ভাঙিয়া দিব। I really mean it.
সাহেব চলে গেল। গায়ের মানুষ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ক্ষেতের বাইরে। কারোর সামনে আসার সাহস নেই, ক্ষেতের ভেতরে একবার ঢুকে দাঁড়াবার সাহস নেই। শেষ সময়ে হাবুল, জগাই, কানন, সুখেন ওদের মুখে এক ফোঁটা জল তুলে দেওয়ার সাহস নেই কারণ। আবার ওদেরকে এই অবস্থায় এভাবে মাঠের ভেতর ফেলে রেখে নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যাওয়ার মতো মনের অবস্থাও নেই। তাই যে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল। রাত বাড়তে লাগলো। আজ বোধহয় আকাশের দেবতাও এই চারজনের দুঃখে কাঁদছে। তাই ঝেঁপে বৃষ্টি এলো একটা সময়। হাবুল, জগাই, কানন, সুখেনের লাল রক্ত বৃষ্টির জলের সাথে ধুয়ে মিশে গেল মাটিতে। একটা সময় শরীরগুলোর কাঁপা বন্ধ হয়ে গেল। নিথর দেহগুলো এভাবেই পড়ে রইল মাটিতে। সাহেবের আদেশ ওদের মৃতদেহতে কেউ হাতও দেবে না। এভাবেই মরা শরীরগুলো পচে গলে না যাওয়া অবধি অমনি করেই পড়ে রইল চামর দিঘির মাঠে। বেশ কয়েকদিন পরে সাহেব আবার এলেন সেই মাঠে। এ মাঠ এখন বেওয়ারিশ হয়ে গেছে। কারোর কোনো দাবি নেই এখানে। তাই মনের আনন্দে সাহেব নীলের বীজ ছড়ালেন। কিন্তু সেই বীজ থেকে আর কিছুই ফলল না। মাঠটা যেন বন্ধা হয়ে গেছে। ওই চার চাষির রক্তে ভিজে মাঠটা একেবারে মাজা হয়ে গেছে। নীল হলো না, ধান হলো না, কোনো ফসলও ফলানো গেল না। এমনকি একটা ঘাসও গজাতে দেখল না কেউ। হাউজন সাহেব তিতি বিরক্ত হয়ে চামর দিঘি ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করলেন। আর তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। একদিন রাতে একটা ভয়ঙ্কর চিৎকারে ঘুম ভেঙে চামর দিঘির মানুষ বাড়ির বাইরে এসে দেখল সাহেবকে কারা যেন মাটিতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে চলেছে। সাহেবের দুটো হাত আকাশের দিকে উঠে আছে। মনে হচ্ছে কারা যেন জোরে চেপে ধরে আছে হাতটা। সাহেবের সেপাই সন্ত্রীরা কিছু বুঝতে না পেরে হাওয়ায় গুলি চালালো খানিকক্ষণ। কিন্তু গুলিটা করবে কাকে? কাউকে যে দেখতে পাওয়া যাচ্ছে না। গুলিগুলো শূন্যে হাওয়ার মধ্যে গিয়ে আটকে গেল। সাহেবের সেপাইরা হাঁ করে চোখ গুলি গুলি করে দেখল ব্যাপারটা। তারপর সেই গুলিগুলোই যখন তাদের দিকেই আবার ছুটে আসতে শুরু করলো, তখন যে যেদিকে পারল ছুটে পালাতে শুরু করলো। সাহেব মাটিতে পড়ে গড়াগড়ি খেতে খেতে বলল, হেই, তোমরা কোথায় পালাইতেছ? আমায় হেল্প করো, আমাকে হেল্প করো প্লিজ, somebody help me। জীবনে এই প্রথমবার বোধহয় সাহেব এত করুণভাবে কারো কাছে কিছু প্রার্থনা করল। কিন্তু আজ সাহেবের এই প্রার্থনা শোনার মতো কেউ নেই কোথাও। কারা যেন সাহেবকে টানতে টানতে নিয়ে গেল ওই চামর দিঘির মাঠে। সেখানে বন বন করে সাহেবকে ঘোরাতে লাগলো কেউ। মাটিতে ঘষা খেতে খেতে সাহেবের জামা কাপড় ফুটি ফাটা হয়ে গেল। হাত পা ছড়ে রক্ত বের হতে লাগলো। ভয়ে যন্ত্রণায় রক্তাক্ত শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। সেদিনও তেমনই এক আকাশ ভাঙা বৃষ্টি শুরু হলো। সাহেবের শরীরে লাল রক্ত মিশে গেল সেদিন ওই চামর দিঘির মাঠে। গাঁয়ের মানুষ সেদিনও ক্ষেতের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সামনে আসার সাহস নেই তাদের, ইচ্ছেও নেই। দিনের পর দিন অত্যাচারিত হতে থাকা মানুষগুলো আজ প্রথমবার একজন অন্যায়কারীর শাস্তি হতে নিজের চোখে দেখছে। তাই আজ তাদের ইচ্ছেও করছে না আর সাহেবকে সাহায্য করতে। কিছুক্ষণ বাদে সাহেবের শরীরের কম্পনও থেমে গেল। সাহেবের নিথর দেহ পড়ে রইল চামর দিঘির মাঠে। এরপর দিনের পর দিন কেটে গেল। চামর দিঘির মাঠে আর ধান হয় না। ধান তো অনেক বড় ব্যাপার, একটা ঘাসও আর হয়নি কখনো এই মাটিতে। লোকে বলে রাতের বেলায় এই মাঠের আশপাশ দিয়ে গেলে নাকি কাদের আর্তনাদ শোনা যায়, কাদের যেন কান্নার আওয়াজ ভেসে আসে। সেই থেকে এই মাঠটা অমন পরিত্যক্তই হয়ে আছে। থাকবো না, আমি থাকবো না। সুন্দরীকে নিয়ে আমি চলে যাব অন্য কোথাও। সবাই ভেবেছিল কথাটা রাখাল রাগের মাথায় বলে ফেলেছে, কিন্তু পরদিন সকালেই দেখা গেল
রাখাল তার নতুন বউয়ের হাত ধরে গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। রাখালের মা মারা গেছে সেই ছোটবেলায়। রাখালের বাবা জগন্নাথ আর পিসি সাবিত্রীর হাতেই এই সংসারের চাবিকাঠি। তা সাবিত্রী তার ননদের মেয়ের সাথে রাখালের বিয়ে প্রায় পাকা করে ফেলেছিল। জগন্নাথও দেনা পাওনার হিসেব নিকেশ প্রায় সব করেই ফেলেছিল। কিন্তু রাখাল হঠাৎ করেই কাউকে কিছু না বলে সুন্দরীকে বিয়ে করে এনে হাজির করল। রাখালের বিয়ে নিয়ে সাবিত্রীর অনেক রকম পরিকল্পনা ছিল। স্বামী মারা যাওয়ার পর থেকে শ্বশুর বাড়িতে ঠিকমতো মর্যাদা পায় না সে, যদিও দাদার বাড়িতে বেশ রানীর মতোই আছে সে। তবু আর কি, নিজের বাড়ি তো নিজের বাড়ি। রাখালের বিয়েটা ননদের মেয়ের সাথে হলে ওই বাড়িতে তার হারানো মর্যাদাটা আবার বেশ ফিরে আসে। জগন্নাথেরও কিছু আশা ছিল। বেশ অনেক বছর ধরে বোনটা ঘাড়ে চেপে আছে। এতদিন ধরে বোনের পিছনে যা খরচ খরচা হয়েছিল তার পুরোটা না হলেও বেশ কিছুটা তুলে আনতে পারবেন এই বিয়ে থেকে। এসবের মাঝে হঠাৎ করেই রাখাল কোথা থেকে যেন সুন্দরীকে বিয়ে করে আনল। মেয়েটা আসার পর থেকে শ্বশুর আর পিসি শাশুড়ি মিলে এমন চেঁচামেচি আরম্ভ করল যে তাদের আর এ বাড়িতে থাকা দায় হয়ে উঠেছিল। অবশ্য এই ব্যাপারটা রাখাল আগে থেকেই ঠিক করে রেখেছিল। সুন্দরীকে সে এখানে রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে সেটাও সে দেখে এসেছিল। এই তো বেশি দূর নয়, পাশের গ্রামেই আছে চামর দিঘির মাঠ। কবে কোন কালে কোন চাষাদের নাকি মারা হয়েছিল এই মাঠে, তাই এখানে নাকি কোনো চাষ করা হয় না। লোকে বলে এইখানে ওই চাষিদের আত্মারা ঘুরে বেড়ায়। ধুর, যত বাজে কথা। ভূত বলে আবার কিছু হয় নাকি? একটা এত বড় মাঠ লোকগুলো এমনি এমনি ফেলে রেখেছে। তার চেয়ে সুন্দরীকে নিয়ে রাখাল ওখানেই সংসার বাঁধবে। লোকে বলে রাখালের হাত ভালো। রাখালের নিজেরও নিজের হাতের ওপর বিশ্বাস আছে। তার স্থির বিশ্বাস একদিন ওই মাঠে সে নিশ্চয়ই ফসল ফলাতে পারবে। সব থেকে বড় কথা, চামর দিঘির মাঠ এমনই একটা জায়গা সেখানে কেউ আসে না। তার বাবা বা পিসি কেউই ওখানে গিয়ে তাদের নতুন সংসারে নাক গলাতে পারবে না। বলি থাকবো না বলে তো ওই কাল নাগিনীর হাতটা ধরে যাচ্ছিসটা কোথায় সেটা তো বলে যা। ছেলেটা যে সত্যি সত্যি অমন করে চলে যাবে সেটা ভাবতে পারেনি জগন্নাথ। রাখাল যেতে যেতে চেঁচিয়ে উত্তর দিল, জাহান্নামে। রাখাল আর সুন্দরীর সাথে আরেকজনও সেদিন বাড়ি ছাড়ল, গোবিন্দ। গোবিন্দ রাখালের বড় প্রিয় বলদ। সে নিজে তাকে হাট থেকে কিনে এনেছিল। প্রথম প্রথম গোবিন্দ না জানি কার ওপর রাগ করে মুখ গোসা করে বসে থাকত, কিছুতেই খেতে চাইত না। রাখাল অনেক কষ্ট করে তার মান ভাঙিয়েছিল। তারপর থেকেই গোবিন্দ একবারে তার বশ হয়ে গিয়েছিল। আজ রাখাল যখন বাড়ি ছাড়ল, গোবিন্দ তার পিছন পিছন চলতে শুরু করল। রাখালের পিসি খানিকটা চেঁচামেচি করলেও জগন্নাথ কোনো কথা না বলায় সে চেঁচামেচি আর বিশেষ ধোপে টিকল না। এই একটা ব্যাপারে রাখালের একটু দোনামোনা ছিল বইকি। নতুন করে চাষবাস শুরু করতে গেলে গোবিন্দকে তার দরকার। এতদিন ধরে একটু একটু করে সে যা জমিয়েছে তাতে বীজ, লাঙল, ঘর বাঁধার জন্য বাঁশ, খড় এসব জোগাড় হয়ে যাবে। কিন্তু লাঙল যে জুটবে তার জন্য তো একটা শক্ত কাঁধ চাই। গোবিন্দ ছাড়া যে তার আর চাষের কাজে মন আসে না। কিন্তু বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছাড়ছে, সেই বাবার কাছেই আবার গোবিন্দকে চাইবে, তা কি করে হয়? সেজন্যই বাড়ি ছেড়ে আসার সময় সে একবারও গোবিন্দর নাম উচ্চারণ করেন। কিন্তু এখন যখন গোবিন্দ নিজেই তার পিছু পিছু আসছে আর বাবা নিজে কোনো আপত্তি করল না, তখন তো আর তার কিছু বলার থাকতে পারে না। গোবিন্দ ইতিমধ্যে রাখালের পিছন পিছন আসার সময় বেশ কয়েকবার কখনো অভিযোগ করে, কখনো অনুযোগ করে, কখনো বেশ মমতাময়ী গলায় ডেকেছে, কিন্তু তার কোনো জুৎসই উত্তরই পায়নি। আসলে রাখাল যতক্ষণ না নিজের গ্রামের সীমানা অতিক্রম করছে ততক্ষণ তার ঠিক ভরসা হচ্ছে না। কে জানে, বাবা বা পিসি হয়তো কোথাও ঘাপটি মেরে বসে আছে। একবার গোবিন্দর দিকে ফিরলেই হয়তো সুর করে কথা শোনাবে,
হাজার হোক গোবিন্দ তো ওদের সম্পত্তি, কিন্তু নিজের গ্রামের সীমানা ছেড়ে চামর দিঘির কাছে আসার পরেও যখন কেউ কোনো বাধা দিল না, সে তখন পিছনে ফিরে লাফিয়ে একেবারে জাপটে ধরল গোবিন্দকে। তুই এসছিস ভাই, তুই এসছিস, আমার কোনো চিন্তা নেই। আর লোকে যাই বলুক না কেন, আমরা দুজনে মিলে ঠিক চামর দিঘির মাঠে ধান ফলাবো। বল, পারবো না? বেচারা গোবিন্দ ঠিক বুঝতে পারল না এতক্ষণ কেন যে রাখাল মুখ ফিরিয়েছিল, আর এখন কেনই বা এত আদর করছে। তা আদর যখন করছে তার একটা প্রত্যুত্তর তো দিতেই হয়। তাই সে আনন্দে গলা ছেড়ে একটা ডাক দিয়ে উঠল। সবই ঠিক ছিল, শুধু সুন্দরীর মনের ভেতর কেমন যেন কু ডাকতে লাগলো। বেশিক্ষণ চেপে থাকতে না পেরে সে বলেই ফেলল, শোনো না, বলছি কি এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নেই আমাদের থাকার মতো? রাখাল হাসতে হাসতে সুন্দরীর থুতনি ধরে আলতো করে নাড়া দিয়ে বলল, ও মা, আমার মিষ্টি বউটার কথা শোনো দেখি। থাকবে না কেন? পয়সা দিলে অনেক জায়গা পাওয়া যাবে থাকার মতো, তবে বিনা পয়সায় এর থেকে ভালো থাকার জায়গা যে পাবো না সুন্দরী। সুন্দরী চুপ করে যায়। সত্যি তো, পয়সা কোথায় তাদের কাছে? কিন্তু এই ফাঁকা মাঠটা দেখলেই যে বুকের ভেতরটা কেমন যেন ঢিকঢিক করতে থাকে। রাখাল ফাঁকা মাঠটার একটা কোনায় উবু হয়ে বসে কোমর থেকে গামছাটা খুলে হাওয়া খেতে লাগলো, আর ভাবতে লাগলো ঠিক কোন দিক থেকে কাজ শুরু করবে। এখানেই মাঠের এক কোনায় এই একটু মাথা গোজার মতো জায়গা করতে হবে। শুধু নিজের থাকার মতো জায়গা নয়, গোবিন্দর মাথার ওপরও একটা ছাদ নিতে হবে। অবশ্য তারপরেও বেশ খানিকটা জায়গা থাকবে। 4 চাষির জায়গা ছিল এক সময়, নেহাত কম নয়। নিজের ঘর বাড়ি গোবিন্দর থাকার জায়গা করার পরেও বেশ খানিকটা জমি পড়ে থাকবে। তবে আজ বোধহয় কারো মাথাতেই ছাদ জুটবে না। খোলা আকাশের নিচেই রাত কাটাতে হবে। আরে ও কি করো গো, শ্বাস পড়বে তো এখনই। এখনো সাদার মাথা এই সামুদ্রিকের এই মাঠে কি করছো? গাঁয়ের মোড়ল সদর থেকে ফিরছিলেন সাইকেলে। সন্ধে হয় এখনই তো বেশ কয়েকটা বাড়ি থেকে শাঁকে ফুঁ দেওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। এখনই তাড়াতাড়ি এই মাঠের সামনে থেকে কেটে পড়তে না পারলে কখন যে বুকের ভেতর থেকে প্রাণটাই কেটে পড়বে তার ঠিক নেই। তাই তাড়াতাড়ি আলো থাকতে থাকতেই এই জায়গাটা পার হয়ে যেতে চান তিনি। কিন্তু হঠাৎ চোখে পড়ল তারা যেন চামর দিঘির মাঠে বসে আছে। কি সর্বনাশ! এমন সাঁঝের বেলায় কেউ ওই মাঠে বসে থাকে নাকি? তিনি তাড়াতাড়ি ছুটে এলেন। আরে ওই দেখো, সাঁতার মাথা এখন হাঁ করে তাকিয়ে আসে। আর যেটা জিজ্ঞেস করছি সেটা তো বলবে নাকি? কে তোমরা? এখন এই সাঁঝের বেলা এখানেই বা কেন? আরে আরে ওই দেখো, সাঁতার মাথা এতবার করে জিজ্ঞেস করছি তাও তাকিয়ে আসে ফ্যাল ফ্যাল করে। রাখাল গামছাটা দিয়ে ঘাড় আর কপাল মুছতে মুছতে বলল, ভাবছি এখানে থাকবো, এই মাঠেই চাষবাস করব। নতুন সংসার পেতেছি। এই যে আমার স্ত্রী সুন্দরী। নামটা বলার সময় একটু লাজুক হাসি হেসে মাথাটা একটু নামিয়ে নিল রাখাল। ওই দেখো দেখি, আরে সাঁতার মাথা তোমার নামটা কি? বলি আগে থাকতে কোথায়? রাখাল। থাকতাম এই পাশের গ্রামে নারায়ণপুরে। নতুন বিয়ে করলাম, বাবা ঠিক মেনে নিলে না। তার প্রচুর পণ চাই। আমার আবার টাকা নিয়ে নিজেরে বেচতে চাই না, বুঝলেন তো। তাই আর কি চলে এলাম বউয়ের হাত ধরে। আর এইটা আমার প্রিয় বলদ, আমি আসতে ওটা আমার পিছু ধরেছে। এই আর কি। যা আহারে কি কাহিনী! মরে যাই। উনি নতুন বউয়ের হাত ধরে এসে হাজির হয়েছেন এই সামুর দিঘির মাঠে। তা সাঁতার মাথা তুমি নাকি পাশের গ্রামে থাকো? তা সাঁতার মাথা তুমি জানো না যে এই গ্রামের এই সামুর দিঘির মাঠ অভিশপ্ত? 4 চাষির রক্ত মিশে আছে এখানে। না জানি আজ কত বছর ধরে এই মাঠে কোনো ফসল ফলেনি। সাঁতার মাথা, ফসল ফলা তো অনেক দূরের ব্যাপার, একটা ঘাসেরও জন্ম হয়নি এই মাঠে। তা ভাই তুমি এখানে কি করতে এসেছো? শুনেছি, তবে ওসব ভূতে টুতে আমার বিশ্বাস নাই। আর চাষিদের রক্ত মিশে আছে যে মাঠে, সেই মাঠে ধান হবে না, এটা বিশ্বাস করতে মন চায় না। মোড়ল মশাই চশমার ফাঁক দিয়ে লক্ষ্য করলেন রাখালকে। তারপর বললেন,
তা ভালো। তোমরা হলে গিয়ে সাঁতার মাথা আধুনিক যুগের ছেলে পিলে, ভগবান বা ভূত কোনোটাই তোমরা বিশ্বাস করো না। তবে একটা কথা কি, আমি হলাম গিয়ে এই গ্রামের সাঁতার মাথা মোড়ল, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তোমরা প্রথমবার আমার গায়ে এসেছো, হাজারো তোমরা আমার অতিথি, তার উপর আবার নতুন বিয়ে করে এসো, সাথে আবার একখানা নন্দী বাবাও রয়েছে। তোমার ভূতে বিশ্বাস না থাকতে পারে, আমার সাঁতার মাথা আছে। তার যাই হোক না কেন, মা জননীকে তো রাতের বেলায় এমন সাঁতার মাথা খোলা আকাশের নিচে ভূতের আড্ডায় রাখতে পারি না। এই সামনেই আমার বাড়ি, সাঁতার মাথা পুরোপুরি সন্ধে নামার আগে চলো দেখিনি, সকলকে নিয়ে সেখানে যাবে চলো। সুন্দরী রাতের বেলায় এমন করে খোলা মাঠে কি করে থাকবে সেটা যে রাখাল ভাবেনি এমনটা নয়, কিন্তু কোথায় যাবে, কার কাছে আশ্রয় চাইবে? ভাড়া দিতে গেলেও যে বিমক্কা অনেকগুলো টাকা চলে যাবে। তা ভদ্রলোক যখন নিজে থেকেই বলছেন তখন আর অসুবিধা কোথায়? তবু মনের ভেতরটা কেমন যেন খচখচ করছিল একটু। কিন্তু সুন্দরী যখন এগিয়ে এসে আলতো করে তার ডান হাতটা চেপে ধরল, তখন সেই স্পর্শে যেন অনেক কথা বলে দিল। সত্যি তো, হাজার হোক মেয়ে মানুষ এইভাবে খোলা আকাশের নিচে রাত কাটাতে পারে নাকি? তার চেয়ে কাল এসে একখানা ঘর তৈরি করবে। কিছু না, ওই 4টে খুঁটি পুঁতে মাথায় একটা চাল দিয়ে একটু আড়াল করার, তারপর না হয় সে সুন্দরীকে নিয়ে এসে রাখবে এখানে। রাখাল হেসে বলল, ঠিক আছে খুড়ো, আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। মোড়ল মশাই চশমার ফাঁক দিয়ে গোল গোল চোখে তাকিয়ে বলল, তাহলে সাঁতার মাথা হাঁ করে দেখছোটা কি? চলো চলো। আরে সন্ধেও এলো তো নাকি? মাঠে ছায়া পড়তে শুরু করে দিয়েছে, আর দেরি করো না। এসো 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 আমার পিছন। মোড়ল মশাই সাইকেলের টিং টিং ঘন্টা বাজাতে বাজাতে এগিয়ে চললেন, আর পিছন পিছন যেতে শুরু করলো সুন্দরী। কিন্তু রাখাল পা বাড়াতে যেতেই মনে হলো কি যেন তার পাটা আঁকড়ে ধরেছে, কিছুতেই পাটা তুলে বাইরের দিকে বার করতে পারছে না। গোবিন্দ ব্যাপার স্যাপার দেখে কিছুটা আন্দাজ করে সুন্দরীর পিছন পিছন যাবে বলে পা বাড়িয়েছিল, কিন্তু রাখালকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আবার থমকে দাঁড়িয়ে পড়ল, আর একটা বিকৃত আওয়াজ তুলে যেন জানতে চাইল কি হলো আবার। সুন্দরীও বেশ কিছুটা এসে গিয়েছিল, কিন্তু রাখালকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো, তোমরা আসবে না? মোড়ল মশাই এতক্ষণ আর পিছনে তাকাননি, এখন সুন্দরীর কথা শুনে আবার পিছনে তাকালেন। ওই দেখো সাঁতার মাথা, আবার কি হলো তোমার? আরে বলছি তো, মাঠে ছায়া পড়তে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি চলো। আরে দূর সাই, সাঁতার মাথা হলো কি তোমার? কি যে হলো সেটা রাখালও ঠিক বুঝতে পারছে না। মনে হচ্ছে পা দুটো যেন অসাড় হয়ে গেছে, নিজের পা আর যেন তার নিজের নেই, কেউ যেন জোরে চেপে ধরেছে পাটা। কিন্তু এ কথা ওদের বললেই তো এক্ষুনি ভূতের গল্প বলতে শুরু করবে। রাখাল আর সে কথা কিছু বলল না, সামান্য হেসে বলল, আরে না, কিছু না, অনেকক্ষণ হাঁটার পরে এতক্ষণ বসেছিলাম তো, এই পাটা বোধহয় জমে গেছে। তোমরা যাও না খুড়ো, আপনি সুন্দরীকে নিয়ে এগোন, আমি আসছি। মোড়ল মশাই কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন। সন্ধে হয়ে গেছে, আর এখানে দাঁড়িয়ে থাকা চলে না। তিনি সুন্দরীকে তাড়া দিয়ে বললেন, আরে সাঁতার মাথা ও আসবে খনি, তুমি চলে এসো মা, চলে এসো। সুন্দরী আরেকবার সন্দেহের বশে তাকালো রাখালের দিকে। যাও, আমি আসছি। গোবিন্দ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রাখালের দিকে। রাখাল তার দিকে তাকিয়েও হাসতে হাসতে বলল, হ্যাঁ রে বোকা হাদা, যা তুই যা, আমি আসছি। আস্তে আস্তে ওরা সবাই চলে গেল। জায়গাটা হঠাৎ করেই যেন ভয়ঙ্কর নির্জন হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল একটু আগে অবধিও, কিন্তু এখন সব স্তব্ধ হয়ে গেছে। রাখাল একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের পাটা তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। পা দুটো যেন সত্যি মাটির মধ্যে একদম গেঁড়ে গেছে। রাখালের মনে হলো পিছন থেকে একটা ঝোড়ো হাওয়া এসে তাকে ধাক্কা দিয়ে গেল। রাখাল সামনের দিকে মুখ থুবড়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। মনে হচ্ছে কারা যেন তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু রাখাল কাউকে দেখতে পাচ্ছে না, শুধু মাঝে মাঝে একটা অদ্ভুত স্পর্শ অনুভব করছে। মনে হচ্ছে কার যেন একটা হাত ঠিক তার কানের পাশ দিয়ে চলে গেল, কখনো আবার কাঁধটা ছুঁয়ে বেরিয়ে এলো। রাখাল ভুরু কুঁচকে দেখার চেষ্টা করলো, কিন্তু অশরীরীদের যে দেখা যায় না। আর একবার নিজের পাটা মাটি থেকে তোলার ব্যর্থ চেষ্টা করে রাখাল এবার চেঁচিয়ে উঠল। লজ্জা করে না আপনাদের? এত বড় একখানা মাঠ পড়ে আছে আর আপনারা চাষ করতে দেন না, আগলে রেখে দিয়েছেন মাটিখানা। যে সাহেব আপনাদের মেরেছিল সে তো কবে মরে গেছে। এদেশে আর কোনো সাহেব নেই। মাটি এখন আমাদের মাটি, এখন আর আমাদের মাটি থেকে আমাদের কেউ তাড়াবে না। কেন কেন আপনারা এমন করেন? একটা অদ্ভুত হাওয়া যেন রাখালের পা থেকে মাথা অবধি বন বন করে ঘুরে গেল। এতক্ষণ বাদে রাখাল দেখল ঠিক তার সামনে 4 জন ছায়ামূর্তি মাটিতে উবু হয়ে বসে আছে। সেই 4 জন ছায়ামূর্তি যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাস থেকে যে ঝোড়ো হাওয়া বের হচ্ছে, সেই ধাক্কায় রাখাল টাল খেয়ে পড়ে যাচ্ছে। কেন এসেছি সেখানে? হ্যাঁ, আমরা 4 জন ছাড়া এ মাঠ কারো নয়, কারো নয়। কারো পা পড়তে দেব না এখানে। চলে যা, চলে যা এখান থেকে। আমার যাওয়ার জায়গা আর নেই। এ মাঠ এখন কারণ নয়, তাই এসছি আমি। এ মাঠে আমি চাষ করব। সামনে বসে থাকা সেই 4 জন অশরীরী যেন বিশ্রীভাবে খ্যাঁখ্যা করে হেসে উঠল। তোর মাঠ? কে বলেছে তোর মাঠ? এ মাঠ আমাদের, আমাদের রক্ত পড়েছে এ মাঠে। যেদিন এ মাঠে ওই সাহেব আমাদের চাবুক মারছিল, সেদিন গায়ের মানুষ ওই দূরে একেবারে মাঠের বাইরে দাঁড়িয়ে দেখছিল। শালাগুলো মজা দেখছিল। সাহেব আমাদের আধমোড়া করে ফেলে রেখে গেছিল মাঠে। একটু জলের তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল। দাঁড়ায় দাঁড়ায় ওরা আমাদের মরে যাওয়া দেখছিল। কেউ এ মাঠের দখল নিতে পারবে না। এ মাঠে একমাত্র আমরা থাকবো, আমরা। রাখালের মনে হচ্ছে তার পা দুটো যেন পাথর হয়ে গেছে। এত ভারী হয়ে গেছে যে সে পা নাড়িয়ে চলা তো দূরের কথা, একই জায়গায় নাড়ানো সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে তার শরীরের রক্ত সব শুষে নিচ্ছে মাটি। রাখাল ভালো করে কথা বলতে পারছে না, এক একটা শব্দ যেন হাঁপানির সাথে উঠে আসছে। তোমাদের দেশের মানুষকে তোমরা চেনো না। ওরা ভীতু, ভয় পায়, অন্যায়ের বিপক্ষে কথা বলতে ভয় পায়, কারোর হাতে চাবুক দেখলে ভয় পায়। যারা ভয় পায় তারা তো এই মাঠে চাষ করতে পারবে না। হ্যাঁ, এই মাঠ আবুল, জগাই, কানন আর সুখেনের, যারা একদিন গোড়া সাহেবের মুখের উপর বলতে পেরেছিল আমরা নীল চাষ করব না। এই মাঠ তো আমরা কোনো ভীতুকে দেব না। রাখালের মনে হলো আস্তে আস্তে যেন তার পুরো পাটাই অসাড় হয়ে যাচ্ছে। আমি ভয় পাই না। দরকার হলে নিজের রক্ত দিয়ে চাষ করব এই মাঠে। আমি কাউরে ভয় পাই না। 4 অশরীরী একসাথে হেসে উঠল। মনে হলো যেন বাজ পড়ল, বুক কেঁপে উঠল গায়ের মানুষের। গোবিন্দ কি যেন একটা অজানা আশঙ্কায় গলা ছেড়ে ডেকে উঠল। মোড়ল মশাইয়ের দাওয়ায় একা একা বসে আছে সুন্দরী। মোড়ল খুড়ি একটু আগে তুলসী তলায় প্রণাম করে যাওয়ার সময় বললেন, আরে কতক্ষণ আর এমনি করে বসে থাকবে? ঘরের ভেতরে এসো। সেই কোন সকালে বাড়ি ছেড়ে বেরিয়েছো? রাগের মাথায় তো মনে হয় কিছু মুখেও দেওয়া হয়নি। আহা, মুখখানা শুকিয়ে তো একেবারে আমসি হয়ে গেছে। মরণ আর কি। চলো ভেতরে চলো, একটু কিছু মুখে দাও। সুন্দরী ঢোক গিলল। বাবা মা মারা গেছে প্রায় জন্মের পরে পরে। এতদিন মামার বাড়িতে থেকে কোনোদিন আধবেলা খেয়ে কোনোদিন না খেয়ে এতটা বছর পার করে দিলে। খিদে তার বড় একটা পায় না। আজও তার সেরকম একটা খিদে পায়নি। তবে রাখালের কথা মনে হচ্ছে বড্ড।
ওই রাক্ষসে মাঠটা থেকে এ বাড়ি খুব একটা দূর নয়, একটুখানি হাঁটলেই তো পৌঁছে যাবে। কিন্তু মোড়ল খুড়ো, গোবিন্দ আর সে এসেছে তা প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল। এতক্ষণ ধরে লোকটা করছে কি? খুড়ির কথার কোনো উত্তর না দিয়ে সে গলা বাড়িয়ে বাইরেটা দেখার চেষ্টা করল। মোড়ল খুড়িও সেদিকে তাকালো। খুড়োমশাই ভেজা গামছাটা ঘাড়ের কাছে থাপড়াতে থাপড়াতে বেরিয়ে এলেন। সুন্দরীর দিকে তাকিয়ে তার মনের কথাটা বোধহয় কিছুটা বুঝতে পারলেন। ও মা, এখনো এলো না ছেলেটা? সাঁতার মাথা করছে এটা কি? আরে সাঁতার মাথা, আমি বললাম আমার পিছন পিছন চলে আসতে, বল কি না এতক্ষণ ধরে হেঁটে পাটা ধরে গেছে। কি যে সাঁতার মাথা আজকালকার ছেলে পিলে, কিছুই সাই বুঝি না। আরে বাবা, এতটা রাস্তা এলি, আর একটু রাস্তা চলে এলি তো আমার বাড়ি পৌঁছে যেতিস। কি যে করে এরা, কিছুই বুঝি না। কথাগুলো বলতে বলতেই একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আরে সাঁতার মাথা কাকে কি বলছো? সবে মাত্র বিয়ে হয়েছে মেয়েটার, বর ওদিকে ভূতের মাঠে পড়ে রয়েছে, ওর গলা দিয়ে কি খাবার নামে? এতক্ষণ ধরে বুক ঢিপ ঢিপ করছিল সুন্দরীর, কিন্তু মোড়ল মশাইয়ের মুখে ভূতের মাঠের কথাটা শুনেই বুকের কাছটা কেমন যেন ধক করে উঠল। আর ঠিক সেই সময় আকাশের বুক ছিঁড়ে বাজটা ঝলসে উঠল, আর গোবিন্দ কেমন যেন একটা বিকৃত স্বরে ডেকে উঠল। সুন্দরী আর নিজেকে সামলাতে পারল না, ছুটে বেরিয়ে গেল মোড়ল খুড়োর বাড়ি থেকে। মোড়ল খুড়ো একবার চিৎকার করে তাকে থামাতে গিয়েও থামাতে পারলেন না। এই অবস্থায় কি কাউকে থামানো যায়? হাতের ভেজা গামছাটা ফেলে দিয়ে তিনি দৌড়াতে লাগলেন। আরে আরে ওই দেখো সাঁতার মাথা, যাচ্ছটা কোথায় এই আধারের মধ্যে? আমি আসছি, আমি আসছি, আর দাঁড়াও রে বাবা, আমি আসছি। কিন্তু মোড়ল মশাই আসার আগেই সুন্দরী পৌঁছে গেল চামুর দিঘির মাঠে। মাঠের সামনে দাঁড়িয়েই চিৎকার করে উঠল। মোড়ল মশাইও ততক্ষণ এসে গেছেন মাঠের কাছে। রাখালের পা দুটো কারা যেন শূন্যে ধরে রেখেছে, আর তার শরীরটা বনবন করে মাটির মধ্যে ঘুরছে। জামা কাপড় সব ছিঁড়ে যাচ্ছে, শরীরের নানা জায়গায় আঁচড়ের দাগ স্পষ্ট। ব্যথায় যন্ত্রণায় বেচারা ভালো করে চিৎকারও করতে পারছে না। মুখটা বারবার হাঁ করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কালা যেন চেপে ধরে বন্ধ করে দিচ্ছে। সুন্দরী চিৎকার করে ছুটে যাওয়ার চেষ্টা করতেই মোড়ল মশাই তার হাত চেপে ধরে আটকালেন। এ কি সর্বনাশ! হায় 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 হায়, এ কি সর্বনাশ! সাঁতার মাথা দেখেছো একবার? হ্যাঁ, কি বলছিল তোমার বর? হ্যাঁ, ভূত ঠুত নাকি কিছু হয় না? দেখেছো একবার অবস্থা? বাড়ি চলো, বাড়ি চলো, ও ছেলেকে আর বাঁচানো যাবে না। এক মুহূর্তের জন্য রাখালকে নিয়ে বনবন করে ঘোড়াটা থেমে গেল। কে যেন একজন রাখালের বুকের উপর চেপে বসে বলল, দেখেছিস? হ্যাঁ দেখেছিস, দেখ, আজও আজও কিছু বদলায়নি। হ্যাঁ, ওরা ওরা কেউ আসবে না তোকে সাহায্য করতে, কেউ না। ওরা নাকি স্বাধীন হয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ওরা ওরা আজও ভয় পায়, ভয় মুখ লোকায়। রাখালের দম বন্ধ হয়ে আসছে, গলাটা কে যেন টিপে রেখেছে, ভালো করে কথা বলতে পারছে না সে। তবু অনেক কষ্টে আস্তে আস্তে বলল, আসবে, সুন্দরী আসবে, আমার আমার গোবিন্দ আসবে। তাই নাকি রে? তোর সুন্দরী আসবে, গোবিন্দ আসবে, আর তাই যদি হয় তবে আমরা হার মেনে নিব। এ মাঠ তোর, যা ইচ্ছা করবি তুই করে মাঠে। একটা হ্যাচকা টানে রাখাল ছিটকে মাঠের কোথায় যেন চলে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো রাখাল বোধহয় আর নেই। সুন্দরী দু চোখ বিস্ফারিত করে দেখল শুধু অন্ধকার আর অন্ধকার, কেউ কোথাও নেই। একটা হালকা গোঙানির আওয়াজ ভেসে আসছিল, সেটাও আর শোনা যাচ্ছে না। মোড়ল মশাই আরো জোরে টেনে ধরলেন সুন্দরীর হাত, কিন্তু ঠিক সেই সময় পাশ থেকে শোনা গেল গোবিন্দর ডাক। গোবিন্দকে আটকানোর কেউ নেই, সে ভীতুও নয় তেমন একটা, তাই ওই অন্ধকারের মধ্যেই সে তার দু শিং বাঙিয়ে ছুটে গেল। শুধু এটার জন্যই বোধহয় অপেক্ষা করছিল সুন্দরী। এক মুহূর্তে মোড়ল মশাইয়ের হাত ছাড়িয়ে
ছুটে গেল সুন্দরী অন্ধকারের মধ্যে। সন্ধ্যের অন্ধকারটা যেন একটু বেশিই ছিল একটু আগে পর্যন্ত। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল। হঠাৎ করেই সব যেন কেমন স্বাভাবিক হয়ে গেল। আকাশে চাঁদ দেখা গেল। একটু আগেও খানিকটা দূরের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল না। এখন দেখা গেল মাঠের মাঝখানে পড়ে আছে রাখাল। সুন্দরী ছুটে গেল তার কাছে। গোবিন্দ ছুটে গিয়ে তার গালের মধ্যে নিজের গাল ঘষতে লাগলো। মোড়ল মশাই হাঁ করে দেখতে লাগলেন। কি যে হচ্ছে ব্যাপারখানা কিছুই বুঝতে পারলেন না। তিনি ভেবেছিলেন সুন্দরীর ওপরও ভূতেদের আক্রোশ থাকবে, কিন্তু কিছুই তো হলো না। বরং মাঠে সুন্দরী আসা মাত্র ভৌতিক কাণ্ড কারখানা বন্ধ হয়ে গেল। সুন্দরী তার আঁচল দিয়ে রাখালকে মুছিয়ে দিচ্ছে। রাখালও এখন অনেকটা স্বাভাবিক। শরীরের অনেক জায়গায় কেটে ছড়ে গেছে, কিন্তু দেখতে অনেকটা স্বাভাবিক লাগছে। তিনি এগিয়ে এসে বললেন, সাতার মাথা কি হলো বলো দেখিনি? বললাম এ মাঠে বেশিক্ষণ থেকো না। তা বাবা তুমি ঠিক আছো তো? সাতার মাথা কি যে করো না, চলো দেখিনি, চলো বাড়ি চলো দেখিনি। ভূতেরা হেরে গেছে গো খুড়ো। ওরা বলেছিল সবাই নাকি ভয় পায়, আমাকে সাহায্য করতে কেউ আসবে না, সবাই নাকি দূরে দাঁড়িয়ে মজা দেখবে। সেদিন যেমনটা দেখেছিল, কিন্তু আমার গোবিন্দ এসেছে, আমার সুন্দরী এসেছে, তাই এখন এই মাঠ আমার। আমি যা খুশি করতে পারবো গো খুড়ো। এ মাঠে আবার ধান হবে গো খুড়ো, ফসল ফলবে। মোড়ল খানিকটা ফ্যালফ্যাল করে রাখালের দিকে তাকিয়ে বলল, সাতার মাথা কি কাণ্ড দেখো দেখিনি। হ্যাঁ, ভূতের কথায় বিশ্বাস করছো? সত্যি এ মাঠ তোমায় দিয়ে দিলে। হ্যাঁ, কে জানে, ভগবানই জানে। ব্যাপারটা কেউই ঠিক বিশ্বাস করল না। সুন্দরীও ভয়ে ভয়ে তাকায় মাঠে এলে। গায়ের লোক এরপরেও অনেকবার রাখালকে বারণ করল। যার শরীরে এখনো ভূতের আঁচড়ের দাগ আছে, সে যে কিভাবে ভূতের কথায় বিশ্বাস করে ওই চামড় দিঘির মাঠেই পড়ে রয়েছে কেউই ঠিক বুঝতে পারছে না। কিন্তু রাখালেরও গোঁ কম নয়। এক দুটো দিন সে মোড়লের বাড়ি থেকে গেল ঠিকই, কিন্তু তৃতীয় দিন শরীরটা একটু সতেজ হতেই সে একেবারে বাঁশ খড় কিনে লেগে পড়ল চামড় দিঘির মাঠে নিজের ঘর বানাতে। রাখালের হাতের গুণ আছে বলতে হবে। একদিনের মধ্যে নিজেদের থাকার মতো এক ফালি ঘর দিব্যি বানিয়ে নিলে। আর সে ঘর এমনি যে সুন্দরীর মুখেও হাসি ফুটল। কি ছোট্ট মিষ্টি একটা ঘর, তার নিজের ঘর। এখানে কেউ তাকে বকবে না, খাবারের খোঁটা দেবে না। এখানে সেই রানী। সারা দিন রাখাল গোবিন্দকে নিয়ে মাঠ চষে। কে জানে কতকাল ধরে এ মাঠে লাঙলের আঁচড় পড়েনি। একবার মাটিতে আঁচড় কাটতে গিয়ে জান বেরিয়ে যায় রাখাল আর গোবিন্দর। দুজনেরই কাল ঘাম ছুটে যায়। প্রাণপণে চিৎকার করে নিজের কাঁধের ওপর শরীরের সমস্ত শক্তি এনে গোবিন্দ লাঙলটা টানে। এত শক্তি প্রয়োগ করে হয়তো এক চিলতে মাটি উঠে আসে। মাটির একেবারে ভেতর থেকে খাবলা করে না উঠলে ফসল কি আর হয় সেই মাটিতে? মোড়ল মশাই দিনের বেলা এসে একবার করে দাঁড়ান মাঠের মাঝখানে। যদিও সেদিনের পর আর কোনো উপদ্রব হয়নি, তবু ভূতকে কি আর অত সহজে বিশ্বাস করা যায়? তিনি মাঠের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, তা সাতার মাথা এখানেতে মাটি কাটছো তা ভালো কথা, কিন্তু এ মাঠে যে বছরের পর বছর লাঙল পড়েনি, মাটি তো পাথরের মতো শক্ত হয়ে আছে। তা সাতার মাথা তোমার কি মনে হয় এ মাঠে ফসল ফলবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ফসল ফলবে। এই তো দেখুন না খুড়ো, কাল একবার লাঙল চালিয়েছিলাম, আজ আর একবার চালিয়েছি। কালকের থেকে আজ মাটি একটু গভীর মনে হচ্ছে না? মোড়ল খুড়ো একবার মাটির দিকে চাইলেন, আর একবার রাখালের দিকে। কাউকে হতাশ করতে মন চায় না মোড়লের, তাই কিছু আর বললেন না মুখ ফুটে। তবে হ্যাঁ, মাটি দেখে তিনি যা বোঝার বুঝে গেছেন। এই মাঠে ফসল ফলাতে আরো অন্তত 10 বছর লাগবে। তবে রাখালের মন রাখতে তিনি মুখখানা বাংলার 5-এর মতো করে বললেন, হ্যাঁ, তা সাতার মাথা একটু তো গভীর হয়েছে। রাখাল কোমরের গামছা খুলে ঘাম মুছতে মুছতে বলল, ওই আর কি, আজ একটু সদরে যাব, একটু ভালো বীজ আনবো।
আর গোবিন্দকেও একটু ডাক্তার দেখিয়ে আনবো। এ কদিন অনেক জোর খাটিয়েছি বেচারাটাকে, কাঁধের দিকটা ব্যথা করে, বলতে পারে না তো, কিন্তু আমি বেশ বুঝতে পারি। দেখি ডাক্তার কি বলে। তাই নাকি? তাহলে তো মা জননী একা থাকবে। না 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 না, এই ভূতের মাঠে সন্ধ্যের পর মেয়ে মানুষকে একা থাকতে হবে না। তুমি বরং ছাতার মাথা মা জননীকে আমার বাড়ি পাঠিয়ে দাও। সুন্দরীও এক বাক্যে রাজি হয়ে গেল। কয়েকদিন থাকতে থাকতে বেশ অভ্যেস হয়ে গিয়েছিল বটে। তবে এভাবে একা একা এই মাঠে থাকা যায় না। আর সত্যি বলতে কি, এখানের মাঠের চারদিকটা বেশ ফাঁকা। সন্ধ্যের পর এখানে থাকতে বেশ ভয় লাগে। তবে যাই বললেই তো আর যাওয়া যায় না, নিজের বাড়ি বলে কথা। হোক না সে দুজনের সংসার, 4টে বাঁশের ওপর ঘরের ছাউনি। তবু সবকিছু গুছিয়ে সন্ধে দিয়ে বের হতে হতে বেশ অন্ধকার হয়ে গেল চারদিক। মোড়ল মশাইয়ের বাড়ির তুলসীতলার প্রদীপ এখান থেকেই দেখা যাচ্ছে। সুন্দরী কপালে জোর হাত ঠেকিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো। কিন্তু 2 পা এগোতেই মনে হলো কারা যেন আসছে তার পিছন পিছন। পায়ের শব্দটা কেমন যেন অস্বস্তিকর। মোড়ল মশাইয়ের ঘর ওই একটু দূরেই। সুন্দরী যদি একবার চিৎকার করে ডাকে তাহলেই তিনি ছুটে আসবেন। সুন্দরী একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকারটা সম্পূর্ণ হওয়ার আগেই কারা যেন তার মুখ চেপে ধরল। একটা হাত জোরে চেপে ধরে আছে সুন্দরীর মুখ, আর একটা হাত গলাটা টিপে ধরেছে। সুন্দরী দুজনের হাত থেকে নিজেকে ছাড়াতে না পেরে হাত পা ছুটতে লাগলো। একটা হালকা গোঙানি ভেসে আসতে লাগলো, কিন্তু সেই গোঙানি তো মোড়ল মশাইয়ের বাড়ি অব্দি পৌঁছল না। সুন্দরীর শেষ শ্বাস পড়ার আগে পর্যন্ত হাতটা বাড়িয়ে মোড়লের বাড়িটাকে যেন খামচে ধরার চেষ্টা করল, কিন্তু ধরতে পারল না। একেবারে শরীরটা যখন নিথর হয়ে যাচ্ছে তখন তার কানে ভেসে এলো কথাটা, তোর জন্য আমার ছেলেটা পর হয়ে গেল। তুই মরলে আমার ছেলেটা আবার আমার কাছে এসে যাবে। মরে যা, মরে যা তুই। মোড়ল মশাই নিজের ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন আর মনে মনে গজগজ করতে লাগলেন, ছাতার মাথা বুঝি না কোথায় যে পড়ে আছে মেয়েটা এখনো। বললাম এত করে সন্ধে নামার আগে ঘরে ঢুকে যেতে। ছাতার মাথা কিচ্ছু বুঝি না, এই আজকালকার ছেলে মেয়েগুলো কি করে। সন্ধে পার করে রাত হতে গেল প্রায়, তবু এলো না সুন্দরী। মোড়ল মশাই ভাবলেন ছেলেটার মতো মেয়েটারও গো ভারী, কিছুতেই অন্যের সাহায্য নেবে না বোধহয়। কিন্তু আরেকটু রাত হতে রাখাল যখন গোবিন্দর গলার দড়ি টানতে টানতে এনে হাজির করল, তখন তারা দুজনেই অবাক হয়ে গেল। তাহলে সুন্দরী গেল কোথায়? সুন্দরীকে পাওয়া গেল চামর দিঘির মাঠে। তার গলায় 5 আঙুলের দাগ, দুটো চোখ ভয়ে আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসছে। রাখাল কেমন যেন স্থির হয়ে গেল। তার 2 চোখ দিয়ে জলের রেখা থুতনি বেয়ে বুকের কাছে এসে পড়ল। গোবিন্দ কিছু না বুঝেই তারস্বরে ডেকে চলল। মোড়ল মশাই মাথা থাবড়াতে থাবড়াতে বলতে লাগলেন, হায় রে হায় রে হায়, ছাতার মাথা ছেলে মেয়েগুলো আমার একটা কথা শুনলো না গো। ভূতেদের কথায় বিশ্বাস করে এই মাঠে থেকে গেল। সব শেষ করে দিল গো, সব শেষ। বেচারাদের নতুন সংসারটা এমনি করে ভেঙে দিল গো। সকাল থেকে পরিবেশ একেবারে থমথমে। একটু আগে সুন্দরীকে দাহ করে এসেছে রাখাল। তার চোখ মুখ কেমন যেন থমথম করছে। এই পর্যন্ত যা কিছু ঘটে গেছে তার বোধহয় কিছুই বিশ্বাস করেনি সে। সুন্দরীকে সে নিজে দায়িত্ব নিয়ে তার মামার বাড়ি থেকে এক প্রকার জোর করে তুলে এনেছিল। ভেবেছিল দুজনে মিলে নতুন করে সংসার পাতবে, আর সেটা এইভাবে ভেস্তে যাবে। কি যেন হয়ে গেল রাখালের। চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মোড়ল খুড়ো একদম ঠিক কথা বলে। ভূতেদের বিশ্বাস করা চলে না, ভূতেদের বিশ্বাস করা চলে না। তোমরা মেরেছো আমার সুন্দরীকে। কেন 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 কেন? তোমরা কি বলেছিলে? এ মাঠে আমি যা খুশি করতে পারি, তাই তো? তোমরা তো বলেছিলে এ মাঠ এখন আমার,
তোমাদের অনুমতি নিয়েই তো আমি আমি আমার সংসার পেতেছিলাম। তাহলে কোথায় গেল তোমাদের কথার দাম? একলা মেয়েকে দেখেই তার গলা টিপে মারতে খুব ইচ্ছে হলো, তাই না? তোমাদের এই মাঠ আমি শেষ করে দেব, এই মাঠ আমি শেষ করে দেব। কি যে হয়ে গেল রাখালের! সোজা লাঙলটা কাঁধে তুলে নিয়ে নিজেই মাঠের মধ্যে দৌড়ে বেড়াতে লাগলো। এতদিন ধরে এত কষ্ট করে মাটির মধ্যে শুধু দু একটা আঁচড় পড়েছিল, কিন্তু আজ যেন কি একটা হয়ে গেল তার। হঠাৎ করেই গায়ে যেন হাজার হাতির বল এসে গেল। পাগলের মতো লাঙলটা নিয়ে সে দৌড়াচ্ছে, আর মাটি ছিটকে ছিটকে পড়ছে। সারা গাঁয়ের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাঠের বাইরে থেকে। মোড়ল মশাইয়ের দু চোখে জল। তিনি আর সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে বললেন, সাঁতার মাথা ভালো লাগে না, কি থেকেছি কি হয়ে গেল। গোবিন্দ বার কয়েক রাখালের পিছন পিছন দৌড়ে বেড়ালো, কিন্তু রাখাল বুঝি আর নিজের মধ্যে নেই। আজ একবারও সে পিছন ফিরে তাকাচ্ছে না গোবিন্দর দিকে। একটা সময় দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়ে গেল মাঠে। হাত পা ছড়ে রক্ত বেরিয়ে গেছে, সেই লাল রক্ত মাটিতে মিশে গেছে। সদর থেকে নতুন দামি বীজ এনেছিল রাখাল, কোমরের খুঁটে বাঁধা ছিল সে বীজ। দৌড়তে দৌড়তে কখন যে সে বীজ মাঠে পড়ে গিয়েছিল সেটা খেয়াল করতে পারেনি রাখাল। মাটির সাথে বীজগুলো মিশে গেল। সন্ধে হতেই মেঘ ডাকতে শুরু করলো। কড়াত কড়াত করে বাজ পড়ছে। বাজের আওয়াজ শুনে মনে হচ্ছে আজ যেন সব শেষ হয়ে যাবে। মাঠের এক কোণায় এখনো পড়ে আছে রাখাল। তার দেহে প্রাণ আছে না নেই কিছু বোঝার উপায় নেই। মোড়ল মশাই বার কয়েক তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু রাখালকে আজ আর ওই মাটি থেকে নড়ানো যায়নি। এতকাল গায়ের মানুষ চামড়দিঘির মাঠে ভূতের ভয়ে দিনে রাতে কখনোই কেউ পা রাখত না। কয়েকদিন রাখালের কারণে এই লোকেরা ভাবতে শুরু করেছিল এ মাঠ থেকে ভূত বোধহয় চিরকালের জন্য বিদায় নিয়েছে। কিন্তু সুন্দরীর অমন ভয়ঙ্কর মৃত্যুর পরে আবার ভয়টা ফিরে এসেছে, তাই আবার সকলে মাঠটা এড়িয়ে চলে। মোড়ল মশাইও বুঝতে পারেন না তিনি কি করবেন। যতক্ষণ দিনের আলো ছিল তিনি অনেক বুঝিয়েছেন রাখালকে, কিন্তু সে আসেনি। অবশ্য তার শরীরের যা অবস্থা, সে নিজে বোধহয় উঠে আসতেও পারত না। অত বড় মানুষটাকে কাঁধে করে নিয়ে আসার ক্ষমতা তো মোড়ল মশাইয়ের নেই। তাই তিনি সন্ধ্যের পর বাড়ি ফিরে এলেন, তবে দরজাটা খুলে রাখলেন। কে জানে, রাত হলে যদি ছেলেটার মর্জি হয় তবে চলে আসবে ছেলেটা। উঠোনেই বসেছিলেন মোড়ল মশাই। হঠাৎ একটা চিৎকারে কেঁপে উঠলেন তিনি। কে যেন বাঁচার জন্য আর্ত চিৎকার করছে। বুকটা কেঁপে উঠল মোড়ল মশাইয়ের। বোধহয় আজ রাখালের ওপর আক্রমণ করেছে চামড়দিঘির ভূতেরা। একবার রক্তের স্বাদ পেয়েছে তারা, আজ তাই বোধহয় আবার ওরা রাখালকে ধরেছে। মোড়ল মশাই আর উঠোনে বসে থাকতে পারলেন না, ছুটে গেলেন। কিন্তু রাখালের তো কিছু হয়নি। সেও বোধহয় চিৎকারটা শুনে উঠে বসেছে। কোনো মতে মাটিতে ভর দিয়ে টলতে টলতে উঠে দাঁড়িয়েছে। গ্রামে ঢোকার মুখ থেকে চিৎকারটা ভেসে আসছে। মোড়ল মশাই আর রাখাল দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলেন সেদিকে। একটু পরই দেখা গেল রাখালের বাবা জগন্নাথ আর তার বোনকে কারা যেন মাটিতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে আসছে। ওরা দুজনে যন্ত্রণায় চিৎকার করছে। ওদের দুজনকে কারা যেন ছুঁড়ে ফেলে দিল চামড়দিঘির মাঠে। একটা অদৃশ্য গলার আওয়াজ ভেসে এলো, সুন্দরীকে কাল রাতে কে খুন করেছিল বল, বল একবার। জগন্নাথ আর তার বোন চারদিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। কোথা থেকে যে আক্রমণটা আসছে কিছুই বুঝতে পারছে না, কিন্তু একটু সামলে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই কারা যেন তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আস্তে আস্তে সারা গ্রাম জড়ো হয়েছে। সকলে দেখল চারটে আলোর বিন্দু ঘিরে রেখেছে জগন্নাথ আর তার বোনকে। হঠাৎ হঠাৎ আক্রমণ ধেয়ে আসছে। ডাল সামলাতে না পেরে দুজনেই আছাড় খেয়ে পড়ছে মাটিতে। জগন্নাথের দুটো পা ধরে কারা যেন বনবন করে ঘুরিয়ে দিল। জগন্নাথ চরকির মতো ঘুরতে ঘুরতে ঢকাস করে ছিটকে চলে গেল অনেকটা দূরে। এসব কিছু দেখে
গোবিন্দ বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছে। একটা বিকৃত স্বরে ডেকে উঠল সে। রাখাল অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, বাবা, কাল রাতে কে মেরেছিল সুন্দরীকে? ওই মেয়েটা আসার পর থেকে আমার সংসারটা ভেঙে গেল। আমার ছেলেটা আমার ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি ভাবলাম মেয়েটাকে শেষ করে দিলে হয়তো ছেলেটা আবার আমার কাছে ফিরে আসবে। জগন্নাথ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মাঠের মধ্যে লুটিয়ে পড়ল। রাখাল তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাবার দিকে। বাবার সাথে তার বনিবনা হতো না, নিত্যদিন তাদের ঝগড়া লেগে থাকত, কিন্তু তাই বলে বাবা খুন করবে তার বউকে, এতটা সে ভাবতে পারেনি। তুমি খুন করলে বাবা? এর বেশি আর কিছুই বলতে পারল না রাখাল। সেদিন রাতে ঝমঝম করে বৃষ্টি এলো। শুধু সেদিন না, বেশ কয়েকদিন পর পর বৃষ্টিতে চামর দিঘির মাঠ ভিজতে ভিজতে শান্ত হলো। সব রক্ত, সব মলিনতা বোধহয় এতদিনে ধুয়ে মুছে পরিষ্কার হলো। কয়েকদিন পর দেখা গেল চামর দিঘির মাঠে ধানের চারা গজিয়েছে। আস্তে আস্তে সবুজ ধানের চারায় চামর দিঘির মাঠ ছেয়ে গেল। মোড়ল মশাই চোখের জল মুছতে মুছতে বললেন, বালক কি ফিরে এসেছে গো? মাঠের ধান হয়ে আবার আবার ফিরে এসেছে। আস্তে আস্তে গাঁয়ের লোক ভুলে গেল ভূতেদের কথা। শুধু রাখাল দেখে রাতের বেলায় 4টে আলোর বিন্দু সারা মাঠ ভরে ঘুরে বেড়ায়, আর একটা লক্ষ্মী পেঁচা তার 4টে খুঁটি পোতা ঘরের ছাউনি দেওয়া ঘরের চালে বসে ডেকে যায়। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রাখাল আগে যে গ্রামে থাকত সেই গ্রামের নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। রাতের মালি এই গল্পের সঠিক উত্তরদাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হলো হাওড়া পাতিহাল থেকে শ্রীকান্ত সাহা, বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে জাসিম, হাবড়া থেকে সাথী, ক্যানিং থেকে রাখি সাহা, কলকাতা থেকে জাসমিন খাতুন, ওয়েস্ট বেঙ্গল থেকে শ্রীপর্ণা রায়, আমতলা থেকে জয় এবং তারকেশ্বর থেকে বলেছেন রাখি ঘোষ। লগ্নভ্রষ্টা এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, কোচবিহার থেকে বলেছেন সোমা সিং ও তার ছেলে অরিজিৎ সিং, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল, মুম্বাই থেকে বলেছেন লাভলি ও তার ছেলে আহান, গুজরাট থেকে পরেশ, নৈহাটি থেকে জয়জিৎ সেনগুপ্ত, ওয়েস্ট বেঙ্গল থেকে শ্রীপর্ণা রায়, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল, সুষমা মণ্ডল এবং তাদের ছেলে সার্থক মণ্ডল, মালবাজার থেকে রাধা রানী, শিয়ালদহ থেকে অভিক ভৌমিক, কলকাতা থেকে রুকসানা খাতুন, চেন্নাই থেকে SK জাহির, পূর্ব বর্ধমান থেকে মন্দিরা মল্লিক, কলকাতা থেকে জুঁই দাস সেন, বরানগর থেকে শৈবাল ব্যানার্জি, বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে জাসিম উদ্দিন, মহারাষ্ট্র পুনে থেকে শান্তনু শীট, গুজরাট থেকে বলেছেন ঝুমা টুডু, হাওড়া আন্দুল থেকে লিজা মণ্ডল, মছলন্দপুর থেকে সুনয়না ও তার মা শিউলি, সাবাং থেকে শুভঙ্কর দাস, পশ্চিম মেদিনীপুর থেকে গোপাল নায়েক এবং গুজরাট থেকে বলেছেন প্রবীর সাহা। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী গল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।